Okay, I think I am live now. So, hello everyone, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক বেশি ভালো আছি। এবং আজকে আমাদের ক্লাসটা মেইনলি হচ্ছে এসএসসি 21 ব্যাচের যারা এবার অ্যাসাইনমেন্ট পেয়েছো, সেই অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে তোমরা অনেকে অনেক বেশি কনফিউজড। তো সেই কনফিউশনটা দূর করতে আজকে আমাদের ক্লাস। তো শুরু করার আগে আমি আবারও বলছি, যারা আসলে এখনও জয়েন করতে পারোনি কাইন্ডলি কষ্ট করে জয়েন করে ফেলো, কারণ আজকে ক্লাসটা খুব সুন্দর হবে এবং লেন্দি হবে। তোমরা জানো অলরেডি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। তো সেই অ্যাসাইনমেন্টটা কিভাবে করা যাবে, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যত বেশি শেয়ার করে দিবা আমি ক্লাসটা দ্রুত শুরু করতে পারবো, ঠিক আছে? অলরেডি দেখতে পাচ্ছি আমি অনেকে জয়েন করেছো, অ্যান্ড আশা করি আমার সাউন্ড এবং আমার যে ভিডিও ফিডব্যাক এই সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো যদি দেখতে পাও তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবা, এবং এটাও জানাতে পারো যে তোমরা অলরেডি অ্যাসাইনমেন্ট করে ফেলেছো কিনা, বা কে কতটুকু করেছো, কার কার কোন কোন জায়গায় প্রবলেম হয়েছে। এবং কাইন্ডলি কষ্ট করে শেয়ার করে দাও লাইভটা, যাতে সবাই দেখতে পারে। হ্যাঁ, তোমরা যারা এসএসসিতে আছো তোমাদের ফ্রেন্ডরা অবশ্যই তো আসলে সবাই অ্যাসাইনমেন্ট করবে, ঠিক না? তো সবাই যেহেতু অ্যাসাইনমেন্ট করবে, তাহলে সেই অ্যাসাইনমেন্টটা যতটুকু সম্ভব যাতে রিলায়েবল হয়। হ্যাঁ, তো সেই জিনিসটা করার চেষ্টা করব। আর আপনার মাইক থেকে হালকা শব্দ আসতেছে। একটু দেখো যে সব সাউন্ড ওকে কিনা। হ্যাঁ, বাকিরাও কি সেম প্রবলেম ফেস করছো কিনা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আশা করি আমার ভিডিও ফিডব্যাক এবং সব কিছুই সুন্দর দেখতে পাচ্ছ। ফিজিক্স বাদে সব করেছি। একজন ফিজিক্স বাদে সব করে ফেলেছে, আশা করি। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। তোমরা কাইন্ডলি যেটা করবা সেটা হচ্ছে তোমাদের মোবাইলটা একটু এরকম ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাও। হ্যাঁ, ল্যান্ডস্কেপ মোডে নিয়ে গেলে দেখবা যে একটু ভালো করে দেখতে পারবা। ওকে, হ্যাঁ, আমি আমাকে দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। 81 জন চলে এসেছো। বাকিরাও আশা করি খুব দ্রুত চলে আসবা। হ্যাঁ, তাসফিয়া আমাদের সাথে আছো, তাসফিয়া চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী। আমাদের সাথে আর কে কে আছো? আমাদের সাথে আছো সুতাপা গুহ আছো। ভাই ভোকাল কর্ডের সমস্যা হয়েছিল। হ্যাঁ, ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। আমার মডারেটররা চলে আসছে আমার গ্রুপে। আর আশা করি যারা যারা এসএসসি দিচ্ছ এবার তারাও চলে আসছো। সো এসএসসির যেহেতু প্রবলেম, তোমরা এসএসসিটাই থাকতে পারো। হ্যাঁ, বাকিরা আসলে থাকাটা অতটাও দরকার নেই, বাট আমি চাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, কষ্ট করে তোমাদের প্রোফাইলে যদি একটু শেয়ার করে দিতে পারো তাহলে আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, অনেকে বলছো শেয়ার করতে পারছো না, একটু আমি দেখে নেই যে কেন শেয়ার করতে পারছো না। শেয়ার করতে পারা তো উচিত। হ্যাঁ, শেয়ার করতে পারা উচিত, যেহেতু এটা পাবলিক করে দেয়া। যারা পারো তারা করো, যারা পারো না তারা করার দরকার নেই। ওকে, আমার সাথে অনেকেই আছো, অনেকেই অ্যাসাইনমেন্ট দেখছো। তোমরা ম্যাথও অনেক, মানে আসলে কি জানো, তোমাদের অ্যাসাইনমেন্টগুলো ফিজিক্সটা একটু সমস্যা করেছে, বাট কিন্তু কেমিস্ট্রি আর ম্যাথ একদমই সহজ ছিল। একদমই মানে পানি ভাত। ফিজিক্সটাও সহজ, বাট ফিজিক্সে একটু কিছু ঘোলা, মানে ধোঁয়াশা রয়েছে। হ্যাঁ, যে কিছু কিছু জিনিস দেখা গেছে যে তুমি বুঝতেছো না, কোয়েশ্চেনটা এক একজন এক এক রকম করে অ্যান্সার দিচ্ছে। সো আমরা একটু দেখে নিব, হ্যাঁ, যে কীভাবে করা যায়। একটা অ্যাসাইনমেন্টও লিখো নাই, অনেকে একটা অ্যাসাইনমেন্টও লিখো নাই। শেয়ার দিয়ে দিচ্ছ অনেকে। লিপি আক্তার আছো, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমি ভালো আছি। ভুল হওয়ার ভয়ে একটা অ্যাসাইনমেন্ট করি নাই, আচ্ছা সমস্যা নেই। ভুল হওয়ার ভয়ে অ্যাসাইনমেন্ট করো নাই, ঠিক আছে। আচ্ছা, অলমোস্ট 100 জন চলে এসেছে লাইভে। আই থিঙ্ক আমার লাইভটা শুরু করে দেওয়া উচিত। সবার প্রথমে আমরা ফিজিক্স অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করবো, কারণ যেহেতু এটাতে সবচেয়ে বেশি কনফিউশন। বা ম্যাথও শুরু করতে পারি, আমরা দেখি কোনটা শুরু করা যায়। আই থিঙ্ক ফিজিক্সের প্রথমটা আগে সলভ করে দিই। হ্যাঁ, ফিজিক্সের যে প্রথম কোয়েশ্চেনটা ছিল সেটা একটু সলভ করে দিই। আমরা আগে শুধু কোয়েশ্চেনটা দেখব, তারপর আমরা একটা একটা করে অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? আমি কোয়েশ্চেনটাকে একটু জুম আউট করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো, বা তোমাদের সবার কাছে, আমার আশা করি যে সবার কাছে এই কোয়েশ্চেনটা আছে, ঠিক আছে? আমি আশা করি সবার কাছে এই কোয়েশ্চেনটা আছে, বাট না থাকলেও কোনো সমস্যা নেই, আমি তো এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা সিনারিওটা যদি একটু আলোচনা করার চেষ্টা করি। একজন স্টুডেন্ট, সে কোভিড মহামারীর কারণে বাসায় আছে এবং পরিচিত দোকানগুলো খুলছে না। তারপর সে কি করেছে, সে একটা দোকান খোলা ছিল কিন্তু সেই দোকানি অসাধু, মানে দোকানিটা একটু সমস্যা আছে। আচ্ছা, সমস্যা কি আদৌ আছে? লেট মি চেক। আমি আশা করি সবার কাছে এই কোশ্চেনটা আছে, বাট না থাকলেও কোনো সমস্যা নেই, না এখানে দেখিয়ে দিচ্ছি। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রথম সাউন্ড সিনারিওটা যদি একটু আলোচনা করার চেষ্টা করি। বাতাসের আওয়াজ হচ্ছে না? আচ্ছা, তাহলে আমি একটু নিচে নামাই দিই।
আই থিঙ্ক বাতাসের আওয়াজ হতে পারে, তাহলে একটু দূরে করে দিই। হ্যাঁ, তাহলে আই থিঙ্ক আর আওয়াজটা হবে না। ওয়েল, ঠিক আছে। তাহলে একজন দোকানি ছিল, বাট সেই দোকানিটা একটু অসৎ, হ্যাঁ, অসাধু। সে বাধ্য হয়ে সেখান থেকে কিনতে হয়েছে, কারণ অন্য কোনো দোকান খোলা ছিল না। এবং সে বলেছে, দোকানদার বলেছে, একটা কাগজ বিক্রি করেছে তার কাছে, আর্ট পেপার। সে বলেছে যে এই আর্ট পেপারের মান হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, মানে কাগজটা হচ্ছে প্রতি মিটার স্কোয়ারের ভর হবে 160 গ্রাম, এটা দোকানি বলে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে যে মডেলিংয়ের কাগজের প্রতি পাতার সাইজ, মানে একটা আর্ট পেপারের সাইজ হয় নর্মালি 65 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের হাইট দেওয়া আছে এবং আমাদের বা লেন্থ আর উইথ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 65 সেন্টিমিটার এবং 75 সেন্টিমিটার প্রতিটা পাতার। এটা হচ্ছে সাইজ। এখন দোকানি যে কথাটা বলছে সেটা তুমি যাচাই করবা। যাচাই করতে গিয়ে তুমি বাসায় আসছো, বাসায় এসে দেখতেছো তোমার কাছে যে মাপার ফিতা আছে, সেই মাপার ফিতার মধ্যে আমি আগে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে ফিল্টার আউট করে নিচ্ছি। যে ফিতা আছে, মাপার ফিতা, সেই ফিতা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কিছু মাপা যায় না। খুব সুন্দর একটা ইনফরমেশন। তোমরা কিন্তু তোমরা কিন্তু এটা পড়েছিলা যে এই জিনিসটা নিয়ে আমি আচ্ছা বলবো, সামনে বলবো। তাহলে তোমার কাছে এমন একটা ফিতা আছে যেটা দিয়ে কি করা হয়, মাপা হয়। এমন একটা ফিতা আছে যেটা দিয়ে তুমি মাপবা, দৈর্ঘ্য মাপবা, সমস্যা নেই। এইটা হচ্ছে সেই ফিতা। সেই ফিতার মধ্যে সর্বনিম্ন 2 সেন্টিমিটারের নিচে কোনো কিছু মাপা যায় না। তাহলে তোমার বাসায় যে স্কেলটা আছে সেই স্কেলটা একটু বের করো তো, দেখো তো সেখানে সর্বনিম্ন কতটুকু মাপা যায়। একজন স্টুডেন্ট, সে কোভিড মহামারীর কারণে বাসায় আছে এবং পরিচিত দোকানগুলো খুলছে না। তারপর সাউন্ডটা অত বেশি প্রবলেম তো হওয়ার কথা না। হ্যাঁ, একটু দেখো তো সাউন্ড কি আসলেও প্রবলেম কিনা, বাট বোঝা যাচ্ছে তো না? সবাই তো শুনতে পাচ্ছে, একজন তো লিখছে, আমি ভালোই শুনতে পাচ্ছি। একটু সাউন্ড বাড়ায় নিতে হবে তোমাদের, অথবা তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু হেডফোন বা ইয়ারফোন ইউজ করতে হবে। হ্যাঁ, আমি একটু ভিডিওটা রেকর্ড করে নিই যাতে ফিউচারে সবাইকে আমি প্রোভাইড করতে পারি ভিডিওটা। আচ্ছা, তাহলে আমাদের এরকম একটা ফিজিক্সের প্রবলেম যে আমাকে বলছে এরকম সমস্যা হচ্ছে যে দোকানদার একটা কাগজ বিক্রি করেছে, তার কাছে আর্ট পেপার। দোকানদার বলছে সে আর্ট পেপারের ভর হচ্ছে প্রতি মিটার স্কোয়ারে 160 গ্রাম। এটা দোকানদার বলেছে, কিন্তু দোকানদার অসাধু। সেই দোকানদারের কথা যাচাই করার জন্য সে বাসায় আসছে, কিন্তু বাসায় এসে দেখেছে তার যে মাপার ফিতাটা রয়েছে যেটা দিয়ে মাপতে পারে, সেই মাপার ফিতার মধ্যে সর্বনিম্ন মাপা যায় 2 সেন্টিমিটার। তাহলে এই কথাটার মানে কি? এটা অনেকের কনফিউশন তৈরি করেছে। আমি অনেক জোরে কথা বলছি, হ্যাঁ, একটু ইয়ারফোন লাগাতে হবে তোমাদের, সাউন্ড ক্লিয়ার আসার কথা। ফাইন, তাহলে তোমার কাছে যে মাপার ফিতাটা আছে সেই ফিতা দিয়ে তুমি সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপতে পারো। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে তোমার স্কেলে দাগাঙ্কিত যেই রেখাগুলো দাগ আছে, তোমার যে মাপার স্কেল, সেখানে প্রতিটা দাগ হচ্ছে 2 সেন্টিমিটার করে। বুঝতে পারছো? তোমার স্কেলে প্রতিটা দাগ হচ্ছে 2 সেন্টিমিটার করে। এইটা হচ্ছে এই কথাটা মিন করে। ঠিক আছে, প্রতিটা দাগ হচ্ছে 2 সেন্টিমিটার করে। তার মানে 2 সেন্টিমিটার নিচে মাপাই যাবে না, দাগগুলো কাটা আছে 2 সেন্টিমিটার। কাগজ মানে কি? কাগজ মানে কিভাবে বলবো এখন বলো? কাগজ মানে বুঝতেছো না? কাগজ মানে হচ্ছে পেজ। হ্যাঁ, পেজ, আর্ট পেপার। ফাইন, এটা হচ্ছে তোমার সেই স্কেলটা, যে স্কেল দিয়ে তুমি মাপবা, বা মাপার ফিতা। এটা হচ্ছে তোমার মাপার ফিতা। সেই মাপার ফিতার মধ্যে সর্বনিম্ন যতটুকু দৈর্ঘ্য মাপা যায় সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটা বোঝাচ্ছে আসলে যে প্রতিটা দাগ 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে কাটা আছে স্কেলটা, তোমার মাপার ফিতাটা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 0 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, এইভাবে করে করে 2 সেন্টিমিটার করে করে দাগ কাটা আছে তোমার মাপার ফিতাতে। এই কথাটার মানে হচ্ছে এটা। এরপর বলা হচ্ছে তোমার কাছে একটা ওজন মাপার যন্ত্র আছে। তোমরা তো জানো যে ওজন মাপার যন্ত্র কেমন হয়। ওজন মাপার যন্ত্র তোমরা নর্মালি সবাই দেখেছো না? ডিজিটাল যে ওজন মাপার যন্ত্রগুলো আছে, এটা হচ্ছে এরকম হয় অনেকটা দেখতে, এবং সেখানে লেখা থাকে, ঠিক না? নিচে এখানে মাপ থাকে, এখানে একটা মাপ থাকে যেখানে ডিজিট থাকে যে কতটুকু মাপা যাচ্ছে। ঠিক আছে, এখানে ডিজিট থাকে এবং এখানে তুমি সেই ভরটাকে রাখতে পারো। ফাইন, ভরটাকে রাখলে তোমার এখানে বলে দিবে, ধরো এখানে একটা আমি ভর রাখলাম, কোনোভাবে একটা ভর রাখলাম, সেই ভরটা কতটুকু সেটা এখানে ডিজিটে উঠবে। হ্যাঁ, যে এখানে দেখা যায় সর্বনিম্ন 20 গ্রাম করে মাপা যায়।
সর্বনিম্ন ভর 20 গ্রাম করে মাপা যায়। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এই যে স্কেলের মতো, যেমন প্রতিটা ঘর 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে ছিল, ঠিক সেমভাবে এই স্কেলটার মধ্যে ডিজিটাল যে স্কেল সেটা যেখানে মাপা যায় সেটাও আসলে 20 গ্রাম 20 গ্রাম 20 গ্রামের গুণিতককে মাপতে পারে শুধু, ঠিক আছে? কখনো 30 গ্রাম মাপতে পারবে না। 30 গ্রাম মাপতে হলে তোমাকে বেশি বস্তু নিতে হবে। যেমন একটু পরে একটা এক্সাম্পল দেওয়া আছে তোমাদের এখানে। তুমি যদি 8 গ্রামের কোনো বস্তুকে মাপতে চাও, আচ্ছা আমি নিচে যাই, হ্যাঁ, বলা হচ্ছে রান্নায় মাল মশলা মাপার জন্য তোমার কাছে যে ডিজিটাল নিক্তিটা ছিল, ডিজিটাল কিন্তু, হ্যাঁ, সেখানে 20 গ্রামের নিচে ভর রেকর্ড হয় না। এইটা মানে কি? এটা মানে হচ্ছে এই যে কথাটা মাত্র বললাম যে তোমার এই স্কেলটার মধ্যে সর্বনিম্ন 20 গ্রাম মাপা যায়, তার মানে 20-এর গুণিতককে মাপতে পারবা, ঠিক আছে? তুমি 20-এর গুণিতককে মাপতে পারবা, কোনো 20-এর গুণিতক ছাড়া এমন কোনো ভর তুমি মাপতে পারবা না। যদি মাপতে চাও সেক্ষেত্রে কি করা লাগবে? একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে তোমাকে। সাপোজ তুমি 8 গ্রামের একটা অবজেক্ট বা বস্তুর ভরকে তুমি মাপতে চাও, 8 গ্রামের একটা ভর তুমি মাপতে চাও, কিন্তু সেটা তো তুমি মাপতে পারবা না, ঠিক না? তুমি যদি সেই 8 গ্রামকে এখানে দাও, ধরো সেই 8 গ্রাম বস্তুকে তুমি এখানে দিলা, এখানে কি কোনো রিডিং আসবে? এখানে কোনো রিডিং আসবে না, কারণ সে তো সর্বনিম্ন 20 মাপতে পারে, 8 তো মাপতে পারবেই না। তাহলে তুমি কি করবা? তুমি 8 গ্রামের এরকম 5টা বস্তুকে নিবা, 8 গ্রামের 5টা বস্তুকে নিবা। তাহলে 5টা বস্তুকে তুমি যদি এখানে রাখো 3 4 5, তাহলে দেখা যাবে এখানে যে রিডিংটা আসছে সেই রিডিংটা হচ্ছে এরকম 40 গ্রাম। তাহলে 5টা বস্তুকে তুমি মাপতেছো, একদম অ্যাকুরেটলি 40 গ্রাম আসছে। তাহলে একটা বস্তুর ভর কত? অবশ্যই 40কে 5 দিয়ে ভাগ করলে 8 গ্রাম। তাহলে তুমি এইভাবে ক্যালকুলেশন করতে পারবা। তোমার যে স্কেলটা দেওয়া আছে সেখানে ইনডাইরেক্টলি এভাবে ক্যালকুলেশন করা যায়। আইদার তোমাকে 20-এর গুণিতক মাপতে হবে, ঠিক আছে, যে 20 গ্রাম বা 40 গ্রাম বা 60 গ্রাম 80 গ্রাম, অথবা তুমি যদি অন্য কোনো ভর মাপতে চাও জাস্ট লাইক 8 গ্রাম, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে এরকম 5টা ভর নিতে হবে, মিনিমাম 5টা ভর নিতে হবে। সেই 5টা ভরকে তুমি যদি এখানে রাখো তখন সেখানে তোমার রিডিং আসবে কত? 40 গ্রাম, ঠিক আছে? তাহলে 8 গ্রামের একটাকে রাখলে হয়তো শুধু 8 গ্রাম, যেটা মাপা যাবে না। 8 গ্রামের দুইটাকে যদি আমি মাপতাম সেটা হয়তো 16 গ্রাম, এটাও মাপা যাবে না। 8 গ্রামের 3টাকে নিলে সেটা হয়তো 3 8 24, সেটা তো 20-এর গুণিতক না, এটাও মাপা যাইতো না। 4টাকে নিলে 4 8 32, সেটাকেও মাপা যাইতো না। 5টাকে নিলে 5 8 40 গ্রাম হয়, হ্যাঁ। তাহলে এই 40 গ্রাম যেহেতু 20-এর গুণিতক, সর্বনিম্ন যতটুকু ভর মাপা যায়, তাহলে 5টাকে নিলেই আমি, যদি 5টার ভর হয় 40 গ্রাম, তাহলে আমি একটার ভর কত পাবো? 8 গ্রাম। এভাবে এক্স্যাক্টলি অ্যাকুরেটলি মাপা যাবে। ফাইন ফাইন তাহলে এইভাবে আমি মানে 20-এর গুণিতক ছাড়া অন্য কোনো ভগ্নাংশ 8 হোক 7 হোক 5 হোক এগুলো বের করতে পারবো, ঠিক আছে? ফাইন। কাগজের মান কি? কাগজের মান বলতে বোঝানো হয়েছে, একটু এককটা দেখো তাহলে বুঝবা। তোমাকে দোকানদার যে কথাটা বলেছে, দোকানদারের কথাটা আমি যদি একটু লিখে দেই, দোকানদার বলেছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, তার মানে প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ভর হবে 160 গ্রাম। দোকানদার বলে দিয়েছে যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল কাগজের ভর হবে 160 গ্রাম। বুঝেছ? এটা হচ্ছে দোকানদার কথা বলে দিয়েছে। আচ্ছা, সর্বনিম্ন 20 গ্রাম মাপতে পারবে, কিন্তু 20-এর গুণিতক ছাড়া মাপতে পারবে না কেন? তেমন 24 তো 20 থেকে বড়। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলেছ যে এখানে বলা হচ্ছে সর্বনিম্ন 20 গ্রাম ভর মাপতে পারে। তাহলে একজন বলেছ ভাইয়া তাহলে 24 কেন মাপতে পারবে না? 24 মাপতে পারবে, বাট সেটা কি অ্যাকুরেট হবে? সাপোজ আমি তোমাদের কোশ্চেনে অ্যান্সার দিয়ে নিই, হ্যাঁ, অনেকে কোশ্চেন করছো তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে নিই। 8 গ্রামের একজন বলেছ ভাইয়া 3টা নিয়েছি আমি, 8 গ্রামের 3টা নিয়েছি, তাহলে 3টা ভর কত হবে সব মিলিয়ে? 3 8 24 গ্রাম হবে, 3 8 24 গ্রাম হবে। তাহলে ভাই আমি তো অবশ্যই এটা যদি আমি সেই পাল্লার মধ্যে রাখি, ডিজিটাল পাল্লার মধ্যে রাখি, আমি তো একটা মান পাবো, 20 গ্রাম পাবো, ঠিক না? তুমি কিন্তু তাহলে এক্স্যাক্টলি 24 পেলা না, তুমি 20 গ্রাম পেলে। এটা কি অ্যাকুরেট? এটা তো অ্যাকুরেট না। বাট অ্যাকুরেট কখন হবে? অ্যাকুরেট কখন হবে? ধরো 3টা নিলে অ্যাকুরেট পেলা না, 4টা নিলে কি অ্যাকুরেট পাবা? 4টা যদি নাও তাহলে ভর হয়ে যাবে 4 8 32 গ্রাম,
তখনও রিডিং কিন্তু 20 গ্রামই আসবে, তখনও রিডিং 20 গ্রামই আসবে, তাহলে অ্যাকুরেট হচ্ছে না। বাট তুমি যখন 5টা নিবা, সাথে সাথে কি হয়ে যাবে, 5টা 40 গ্রাম, যেটা এখন তোমার যদি রিডিংটা নাও, এখন তুমি স্কেলের রিডিং দিলে এক্স্যাক্টলি 40 গ্রাম আসবে। কথাটা বুঝতে পেরেছ যে কেন আমরা 20-এর গুণিতকে নিতে হচ্ছে? রিডিং তো আসবেই, তুমি 3টা নিলেও রিডিং আসবে, 2টা নিলে রিডিং আসবে না, কারণ 20-এর চেয়ে নিচে। 3টা নিলে আসবে, 4টা নিলে আসবে, 5টা নিলে রিডিং আসবে, 6টা নিলে রিডিং আসবে, 7টা নিলেও রিডিং আসবে। বাট অ্যাকুরেটলি কখন আসবে? যখন তোমার 20-এর গুণিতক হয়ে যাবে, তখন অ্যাকুরেটলি আসবে। ফাইন। আচ্ছা, আমি তো এটা তোমাদের জাস্ট সিনারিও বোঝালাম। এখন যদি আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি, তাহলে এই কথাটার মিনিং কি বুঝতে পেরেছো? সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপা যায় এবং সর্বনিম্ন 20 গ্রাম মাপা যায়। তার মানে নর্মাল তোমার স্কেল, তোমার যে বাসায় স্কেল আছে সেখানে মিলিমিটারে দাগাঙ্কিত ছিল না, সর্বনিম্ন হচ্ছে মিলিমিটারে দাগাঙ্কিত। তার মানে মিলিমিটারে কম মাপা যায় না, সবসময় মিলিমিটার 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 ধরে ধরে মাপতে হয়। ঠিক সেমভাবে এখানে যেহেতু স্কেলের সর্বনিম্ন বলেছে 2 সেন্টিমিটার, তাহলে তুমি এই স্কেলটাতে মাপতে পারবা 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এভাবে করে করে মাপতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে এই মিনিং। আমি দেখেছি অনেক জায়গায় অনেক ভুল কথা বলেছে, বাট এটা হচ্ছে এক্স্যাক্টলি আসল অ্যান্সার। এরপর ঠিক সেমভাবে নিক্তিটাও তাহলে সেম হবে। সর্বনিম্ন 20 গ্রাম মাপা যায়, তার মানে কি সে আইদার অ্যান্সার দিবে, আইদার রিডিং দিবে 20, অথবা দিবে 40, অথবা 60, অথবা 80, এইভাবে সে রিডিং দিবে। ওকে, ফাইন। সরি, এখন আমরা একটা একটা করে কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সবার প্রথম কোয়েশ্চেনে বলা হচ্ছে ক নাম্বার, কাগজের মান যে একক দিয়ে হচ্ছে তার মাত্রা কত? তাহলে কাগজের মান যে একক দিয়ে হচ্ছে, দেখো তোমাকে কি বলা হয়েছে, 160 গ্রাম পার মিটার স্কোয়ার। 160 গ্রাম পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে কাগজের মান, দোকানদার বলেছে। তাহলে আমাকে এটার মাত্রা চেয়েছে। তাহলে তোমরা সবাই জানো যে মাত্রা কাকে বলে। তাহলে ক নম্বরের সলিউশনটা যদি আমি দেখানোর চেষ্টা করি, এবং এগুলো তোমাদের এই আমি যে নোটটা আজকে করব সেই নোটটাও তোমাদের দিয়ে দিব আমি, হ্যাঁ, সেই নোটটাও যাদের যাদের প্রয়োজন আমি সেই নোটটাও তোমাদের দিয়ে দিব। সো তোমরা যারা কালেক্ট করতে চাও সেটা আমার গ্রুপে পেয়ে যাবে, আমার এই লাইভের নিচেই আমি সাথে সাথে দিয়ে দেবো। ওকে, ফাইন। তাহলে ক নাম্বারের অ্যান্সারটা আমরা লিখে ফেলি সবাই। এটা তোমরা সবাই পেরেছ। কাগজের মান দেয়া আছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। তার মানে উপরে ভরের একক এবং নিচে হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে আমরা যখন মাত্রা বের করতে চাই তখন আমরা কি বের করবো বলো তো? মাত্রা বের করতে গেলে ভরের মাত্রা, উপরে লাগবে ভরের মাত্রা এবং নিচে লাগবে দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা তার উপর আবার স্কোয়ার আছে, কারণ গ্রাম পার মিটার স্কোয়ার। তাহলে ভরের মাত্রা তোমরা সবাই জানো সেটা হচ্ছে এম, এবং দৈর্ঘ্যের মাত্রা তোমরা সবাই জানো এল, এবং তার উপর স্কোয়ার আছে। তাহলে আমরা বলবো কাগজের মানের যে মাত্রা হবে সেটা কত হবে? কাগজের মানের যে মাত্রাটা হবে সেটা হবে এম এল ইনভার্স 2, এটা ঠিক আছে। তাহলে এখানে আমরা একদম ফুল মার্কস পেয়ে গেলাম। খ নাম্বার কোয়েশ্চেন, খ নাম্বারে কি বলছে, লেটস সি। কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে? একদমই সহজ, কেজিতে মাপতে হবে। এমএল ইনভার্স 3 দিয়েছো একজন, না এমএল ইনভার্স 3 তো হবে না ভাইয়া, এটা মিটার স্কোয়ার তো না, দৈর্ঘ্যের স্কোয়ার, এমএল ইনভার্স 2 হবে। ফাইন, এখন বলা হচ্ছে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে? তোমরা সবাই জানো, এটা সবাই পারবা, ক খ সবাই পারবা, তাও আমি জাস্ট ফর্মালিটিসের কারণে দেখিয়ে দিচ্ছি সো দ্যাট ভুল না হয়। তাহলে এই এককটা ছিল কত? এখানে হচ্ছে আমাদের 160 কাগজের মান, আবার মান লিখতে হবে, আচ্ছা কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার। তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট এখানে কেজিতে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 কেজি সমান সমান কত? উই নো দ্যাট 1000 গ্রাম ইজ ইকুইভ্যালেন্ট টু 1 কেজি। তাহলে আমাদের গ্রাম থেকে যখন কেজিতে যেতে হবে তখন কি করতে হবে? 1000 দিয়ে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে, কারণ আমরা গ্রাম থেকে কেজিতে যেতে চাচ্ছি, আমরা ছোট একক গ্রাম থেকে বড়তে যেতে চাচ্ছি। তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, বা 10 ইনভার্স 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা বলবো 160 ভাগ 1000, এটা ডিভাইডেড বাই নিচে আসবে মিটার স্কোয়ার। ওকে, বা ডিরেক্টলি আমরা লিখে দিতে পারি যে 160 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার স্কোয়ার। এই তো শেষ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে এটা হচ্ছে 10⁻³ দিয়ে ভাগ করলে কত আসবে? তুমি জাস্ট 1.6 ইন্টু 10 ইনভার্স কত বলো? 10⁻² মেবি না, কেজি পার মিটার স্কোয়ার। এইভাবে বলে দিলেও হবে। দুইটা শূন্য নিয়ে যাচ্ছ তো, বা এটা দরকার নেই, এইভাবে লিখে দিই আমি 160, পুরোটা লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা না হয়। হ্যাঁ, 160 ইন্টু 10⁻³ শেষ, এত কেজি পার মিটার স্কোয়ার। তাহলে বামে আসতে পারি, ডানে নিতে পারি। ফাইন। এখন আমরা গ নাম্বার করবো, সবচেয়ে কনফিউজিং যেটা, গ এবং ঘ এটা করব। গ নাম্বার কোশ্চেনটাতে বলা হচ্ছে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে এবং তোমার সপক্ষে যুক্তি দেখাও। খুব সুন্দর একটা কোয়েশ্চেন। হ্যাঁ, 2 সেন্টিমিটার কাজে লাগবে, আমি একটু পরে বলছি। গ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে, কাহিনী কোথায়। এ ব্যাপারে নিশ্চিত, তার মানে এই যে দোকানদার তোমাকে বলেছিল কাগজের মান হচ্ছে 160 কেজি পার মিটার কিউব, এটা দোকানদার বলেছে। তাহলে এটা কি আসলেও সত্য কথা বলেছে কিনা সেটা তুমি চেক করবা বাসায় এসে। চেক করার জন্য কি হতে পারে? চেক করার জন্য তুমি জানো যে যে কাগজটা দেওয়া আছে সেটার সাইজ কত? 65 সেন্টিমিটার বাই 75 সেন্টিমিটার। এইখানে কতগুলো সলিউশন আছে তোমাদের কাছে? হ্যাঁ, কতগুলো ভিন্ন ভিন্ন সলিউশন আছে, সেই সলিউশনগুলো আমি বলবো এবং কোনটা ভুল এবং কেন ভুল সেটা এক্সপ্লেনেশনটা আমি এখন দেওয়ার চেষ্টা করব। প্রতিটা কাগজ, তাহলে কাগজের মানটা আমি এখানে লিখে ফেলি। ধরো কাগজটা দেখতে কেমন হবে? 65 বাই 75 তো, তাহলে আমি কত করতে পারি? ধরো 65, এভাবে কাগজটা আমি আপাতত ড্র করি। 65 বাই 75, এই যে পাশে একটু ছোট, লম্বা একটু বড়। হ্যাঁ, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘরকে আমি 65 ধরেছি ধরো, আর এখানে 1 2 3 4 5 ঘর নিতে হবে, এটাকে আমি 5 ঘর নিব। 5 ঘরে আমি 75 হিসেবে চিন্তা করছি। ওকে, বা এটা মানটা আমি তোমাদের লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 65, আর এই অ্যাক্সিসের মানটা হচ্ছে আমাদের, এই অ্যাক্সিসের মানটা আমি দিব, ধরো এটা হচ্ছে এই কালার দিয়ে দেখাই, এই অ্যাক্সিসের মানটা হচ্ছে 75 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল কাগজ। এখন বলা হচ্ছে দোকানদার কি বলেছে? দোকানদারের ক্লেম ছিল, আমাদের দোকানদারের ক্লেম ছিল 160 গ্রাম পার মিটার স্কোয়ার কাগজের মান। হ্যাঁ, মানে 1 মিটারের ভর হচ্ছে 160 গ্রাম সে বলেছে। সো লেটস সি তার কথাটা সত্য কিনা। প্রথমত এখানে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ভর। লেটস সি। না, সাউন্ড কম কখনোই না, সাউন্ড একদমই ক্রিস্টাল ক্লিয়ার আছে। সে একটা দোকান খোলা ছিল কিন্তু সেই দোকানে একদম ক্লিয়ার। ফাইন। দোকানদার বলেছে প্রতি মিটার স্কোয়ার কাগজের মান হচ্ছে 160 গ্রাম, ভর হচ্ছে 160 গ্রাম। তাহলে এটাকে আমাকে যাচাই করতে হবে। তাহলে যাচাই করতে হলে আমি দেখি আসলে আমার একটা পেজের ক্ষেত্রফল কত আসে, একটা পেজের ক্ষেত্রফল কত আসে। ঠিক আছে, তাহলে আমি যদি এটা ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল কত আসবে দেখো তো, সেন্টিমিটারে তো আমি মিটারে নিয়ে যাই। হ্যাঁ, যে 0.65 ইন্টু 0.75 মিটার স্কোয়ার, কারণ আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার। ঠিক আছে, তাহলে আমি জাস্ট 65 সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সবগুলোকে জাস্ট মিটারে কনভার্ট করে ফেলেছি। এখন মিটারে কনভার্ট করলে এটা কত আসে? আমরা যদি একটু ক্যালকুলেটরে দেখি, 0.65 অ্যান্ড হচ্ছে 0.75, 0.65 into 0.75, so that brings us 0.4875 মিটার স্কোয়ার একটা কাগজের ক্ষেত্রফল, একটা সিঙ্গেল কাগজের ক্ষেত্রফল। তাহলে দেখি তো দোকানদারের ভাষ্য মতে আমার একটা কাগজের ভর কতটুকু হওয়া উচিত? ঠিক আছে, একটা কাগজের ভর কত হওয়া উচিত? তাহলে দোকানদারের ভাষ্য মতে 1 মিটার স্কোয়ারের কাগজের ভর হওয়া উচিত, আমি লিখে দিই। হ্যাঁ, কাগজের ভর হবে 160 গ্রাম। তাহলে 0.4875 মিটার স্কোয়ার কাগজের ভর কতটুকু হওয়া উচিত? 160কে আমি যদি এটা দিয়ে গুণ করি, 0.4875 দিয়ে গুণ করি, এটা আসে কত? 78 গ্রাম। তাহলে দোকানদারের কথা অনুযায়ী আমার ভর আসা উচিত কত? ভর আসা উচিত একটা পেজের
ভর আসা উচিত 78 গ্রাম। এই পর্যন্ত তোমরা সবাই পারছো, সবাই পারবা বা বের করতে পারবা, একদম সহজ। এটা দোকানদারের কথা অনুযায়ী, দোকানদারের কথা অনুযায়ী। এখন যদি দেখতে চাই যে আসলে সে ঠিক কথা বলেছে কিনা, কি করা লাগতে পারে? আমি জাস্ট সিম্পলি বের করব। এখন আমি তো এই 78 গ্রামটা যদি সঠিকভাবে মাপতে পারি, হ্যাঁ মাপা যায়, তাহলে তো বলে দিব যে হ্যাঁ দোকানদার কি সঠিক বলেছে না ভুল বলেছে। কিন্তু কথা হচ্ছে আমি তো 78 গ্রাম মাপতে পারি না স্যার বা ভাইয়া, আমি 78 গ্রাম মাপতে পারি না। ইকুয়েশন ডেটা না দরকার। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছ ভাইয়া পেজের সাইজ কি ইকুয়েশন ডেটা না দোকানের দাবি? আচ্ছা, পেজের সাইজ হচ্ছে আমাদের এটা ডেটা, হ্যাঁ ইকুয়েশন থেকে দেয়া আছে যে একটা নর্মাল আর্ট পেপারের সাইজ হয় 65/75, এটা দোকানের দাবি না, হ্যাঁ এটা দোকানদারের দাবি না, এটা একদম ফিক্সড একটা মান, ঠিক আছে, প্রতিটা পেজ এতটুকু হবেই। তাহলে 78 গ্রাম, কিন্তু সেটা আমি মাপতে পারি না। তাহলে এটা মাপার জন্য কি করতে পারি আমরা? আমরা তো জানি যে 20-এর গুণিতক হলেই মাপা যায়, একদম সহজ। তাহলে 20-এর গুণিতকে মাপতে হবে, ঠিক না? মাপতে হবে কিসের গুণিতক আকারে? আমাদের যে গিভেন, আমাদের যেই যন্ত্র আছে, যে যন্ত্রতে 20-এর গুণিতক ছাড়া মাপা যায় না। তাহলে 20-এর গুণিতক যদি আমি মাপতে চাই তাহলে কি করতে হবে বলো? আমি মাপতে চাই আমার যন্ত্র ব্যবহার করে, আমার বাসার যন্ত্র ব্যবহার করে। তাহলে আমার যন্ত্রে 20-এর গুণিতক আমি দেখি তো, আমি যদি একটা কাগজ নেই, হ্যাঁ যদি একটা কাগজ নেই, একটা কাগজ, তাহলে একটা কাগজ কি, কাগজের ভর কি 20-এর গুণিতক? একটা কাগজের ভর তো কখনোই 20-এর গুণিতক না, 78 গ্রাম। তাহলে এটা হবে না, এটা বাদ। আমি যদি দুইটা কাগজ নেই, দুইটা কাগজের ভর নেই, 78 × 2 কত গ্রাম আসে দেখো? এটা দেখবা হচ্ছে 7 দুগুণে 14 আর 8 দুগুণে 16, তার মানে হচ্ছে 156 গ্রাম, যেটা কি 20-এর গুণিতক না, তাহলে এটাও বাদ। এভাবে 3টা নাও, 4টা নাও, 5টা নাও, 6টা নাও, 7টা নাও, কোনোভাবে 20-এর গুণিতক আসে না। শুধুমাত্র তখনই আসে যখন তুমি 10টা কাগজ নাও, ঠিক আছে? তুমি যদি 10টা কাগজ নিতে পারো তাহলে 78 × 10 গ্রাম, যার ভর আসে 780 গ্রাম, যেটা 20-এর গুণিতক, 20-এর গুণিতক। সুতরাং হ্যাঁ আমি যদি 10টা কাগজ নিতে পারি তাহলে তার ভর আসবে 780 গ্রাম, যেটা আমার 20-এর গুণিতক হবে এবং যেটা আমার যন্ত্র দিয়ে মাপা যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আজিজুল হক বলছো সাউন্ড কম। একই কথা বারবার বলছো, বাট বাকিরা বলছে সাউন্ডের প্রবলেম নেই, আই ডোন্ট থিঙ্ক প্রবলেম আছে, হ্যাঁ, বিকজ আমার এখানেও আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শুনতে পাচ্ছি। এখানে একটা মাপ থাকে, আই ডোন্ট থিঙ্ক প্রবলেম আছে, হ্যাঁ। একটা সাউন্ড হচ্ছে, হ্যাঁ হিস সাউন্ড হচ্ছে, মেবি এটা হচ্ছে মাইক্রোফোনের ইস্যু মেবি। ওকে, এখন আমরা কন্টিনিউ করার চেষ্টা করি। এবার দেখো, তাহলে আমি যদি সামহাও 10টা কাগজ নিতে পারি, তাহলে কিন্তু তার ভরটা হয়ে যাবে 780 গ্রাম, যেটা 20-এর গুণিতক, এবং আমি চাইলে এখন এক্স্যাক্টলি আমার ভর দিয়ে মাপতে পারবো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার 10 গ্রাম জিতেছে না, 10টা কাগজের সংখ্যা হবে 10, এইটা আমার অ্যান্সার, ঠিক আছে? আমার অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে, আমি যদি 10টা কাগজ নেই তাহলে তার ভর হয়ে যাবে 780 গ্রাম, যেটা হচ্ছে 20-এর গুণিতক, এবং সেটা দিয়ে আমি আমার যন্ত্র দিয়ে, কারণ আমার যন্ত্রতে মিনিমাম 20 গ্রাম মাপা যায়, ঠিক আছে, সর্বনিম্ন 20 গ্রাম মাপা যায় আমার যন্ত্রতে, তাহলে এই যন্ত্র দিয়ে সেটা এক্স্যাক্টলি মাপতে পারবো। এটা হচ্ছে দোকানের ভাষ্য মতে আমরা এটা চেক করতে পারবো, ঠিক আছে? এবং এটাই হচ্ছে মোটামুটি লজিক। এখন একদল স্টুডেন্টরা এসে জিজ্ঞেস করবে, বা একজন তোমরা কেউ বলবা 20টা নিলে প্রবলেম নাই, হ্যাঁ 20টা নিলেও প্রবলেম নাই। এখন আবার কেউ বলতেছো ভাইয়া 10টা নিলে সেটার ভর 780 গ্রাম হচ্ছে, তাহলে আমি যদি 20টা নিই, 20টা নিলে কত হবে? 7 দুগুণে 14 আর 8 দুগুণে 16, তার মানে 1560 গ্রাম। এটা তো 20-এর গুণিতক, এটাও কিন্তু 20-এর গুণিতক, ঠিক না? এটাও 20-এর গুণিতক, তাহলে হ্যাঁ 20টা নিলে হবে, কিন্তু সর্বনিম্ন কয়টা সেটা হবে অ্যান্সার। আমি ফিতার কথাটা বলছি, আমি আসবো, সমস্যা নেই, আমি আসবো। 90% ইউটিউবার 20% অ্যান্সার দিছে, হ্যাঁ আমি জানি,
20 অ্যান্সার দিয়েছে অনেকে, আমি সেটা জানি। আচ্ছা, এখন তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিই। প্রথম কথা হচ্ছে, একজন জিজ্ঞেস করেছে ভাইয়া 20টা নিলে কি হবে কিনা। অবশ্যই হবে। যেমন দেখো, তোমাকে একটা কোয়েশ্চেন এই কথাটা বলে দিয়েছিল না, দেখো যে 8 গ্রামের ভর তুমি যদি মাপতে চাও তোমাকে 5টা নিতে হবে, কারণ 5 8 40, যেটা হচ্ছে 20-এর গুণিতক। তাহলে এখন তুমি যদি 8 গ্রামের বস্তুটাকে 10টা নাও, তাহলে কি মাপা যাবে না বলো? 80 গ্রাম, 80 গ্রাম হবে। সেটা কি 20-এর গুণিতক না? অবশ্যই 20-এর গুণিতক। সেটা তো 20-এর গুণিতক ছিল। তাহলে সোজা কথা, সর্বনিম্ন কতগুলো নিলে মাপা যাবে? তুমি 8 গ্রাম মাপতে চাইলে সর্বনিম্ন 5টা নিলে 5 8 40, যেটা 20-এর গুণিতক, মাপতে পারবা। আবার তুমি চাইলে এই 8 গ্রামের তুমি যদি 10টা নিতা, তাহলে টোটাল আসতো 80 গ্রাম, যেটা 20-এর গুণিতক। হ্যাঁ, এটাও মাপা যাইতো, এটাও মাপা যাইতো। ঠিক আছে, সোজা কথা তুমি যেভাবে বলতে চাও, হ্যাঁ তুমি যেভাবে বলতে চাও সেভাবে অ্যান্সার হবে। এটা হচ্ছে সর্বনিম্ন কথাটা বলেছি। এখন কিছু কিছু স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া এই যে 2 সেন্টিমিটার করে করে যে দেয়া ফিতার দৈর্ঘ্যটা, এটা কি করবো ভাইয়া? হ্যাঁ, 2 সেন্টি, আমি সবগুলো অ্যান্সার দিব। 2 সেন্টিমিটার করে করে যে ফিতার দৈর্ঘ্য দেয়া, এটা কি ভুল ভাইয়া, বা এটা কিভাবে ইউজ করব? প্রথম কথা হচ্ছে, এটা ইউজ করার এখন আপাতত কোনো ওয়ে নাই। এটা ইউজ করার এখন আপাতত কোনো ওয়ে নেই, কারণ প্রতিটা পেজের প্রস্থ এবং দৈর্ঘ্য তুমি জানো, সেটা হচ্ছে 65 আর 75, এটা হবে। এখন এটা মাপতে গিয়ে তুমি যদি দৈর্ঘ্যকে কাজে লাগাও, সেটা ভুল হতে পারে। এটা আমরা ঘতে দেখব, এটাতে আমার ভুল হতে পারে, সেটা আমি দেখব, এটা আমি দেখব। আচ্ছা, এখন আবার বলবা যে ভাইয়া 10টা যে দিয়েছেন, 10টা দিয়ে যে দৈর্ঘ্য আর প্রস্থ মাপা যাবে, এটার ব্যাখ্যাটা দেন। তাহলে আমরা ভর মাপার জন্য 20-এর গুণিতক বানিয়েছি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য কি 2-এর গুণিতক হওয়া উচিত না ভাইয়া? হ্যাঁ, এখন দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি মাপতে চাই, তাহলে আমাকে 2-এর গুণিতক হইতে হবে, 2-এর গুণিতক হতে হবে। দেখি তো হয় কিনা, হতে হবে। তাহলে 10টা পেজ, প্রতিটা পেজের কত প্রস্থ, কত 65 সেন্টিমিটার, 65 সেন্টিমিটার ইন্টু 10, তাহলে কত আসে? 650 সেন্টিমিটার। এটা কি 2-এর গুণিতক? হ্যাঁ, এটা 2-এর গুণিতক, 2-এর গুণিতক। হ্যাঁ, তাহলে মাপা যাবে দৈর্ঘ্য। তুমি জাস্ট 10টা কাগজকে টানা এভাবে বসায় প্রত্যেকটা দৈর্ঘ্য মাপবা ফিতা দিয়ে। ঠিক সেমভাবে এই 10টা কাগজের আমাদের যে লেন্থ, সেটা কত ছিল? 10টা কাগজের যে লেন্থ, সেটা কত? 75 সেন্টিমিটার ইন্টু 10, তুমি যেহেতু 10টা নিয়েছো, এটা কত আসে? 750 সেন্টিমিটার। এটা কি 2-এর গুণিতক? হ্যাঁ, এটা 2-এর গুণিতক, তাহলে এটাও আমার নেওয়া যাবে। তাহলে আমি যদি মিনিমাম 10টা নেই, তাহলে আমি একটা কাগজের কথা চিন্তা করে, হ্যাঁ একটা কাগজের ক্ষেত্রফল বের করলাম, দোকানের অনুযায়ী সেটা ভর কত আসে সেটা দেখলাম, এবং সেই ভরটাকে 20-এর গুণিতক বানানোর জন্য আমি 10টা কাগজ নিলাম, এবং আমি দেখলাম, ক্রস চেক করে দেখলাম যে আসলে 2 সেন্টিমিটার হচ্ছে কিনা। দৈর্ঘ্য প্রস্থ মাপতে গেলে 2-এর গুণিতক হওয়া লাগবে মাস্ট। তাহলে সর্বনিম্ন 10টা নিলেই কিন্তু 2-এর গুণিতক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত অ্যান্সার দিয়ে দিয়েছি। এখন চলে আসি মোস্ট অফ দ্য অ্যান্সার কেন 20 দেয়া, কেন 20 দেয়া এবং ওখানে ভুলটা কোথায়। দেখো, তোমরা অনেকে তোমাদের মানে যেটা দিয়েছে সলিউশন, এরকম দিয়েছে। এই যে আমার যে পেজটা ছিল, পেজটাই নিয়ে আসি, একটা পেজ, এটা একটু ডুপ্লিকেট করে আমি নিচে নিয়ে যাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওদের এক্সপ্লেনেশনটা ছিল এমন যে আমার কাছে যদি এরকম একটা পেজ থাকে, তাহলে আমি যদি এরকম পেজ পাশাপাশি 4টাকে রাখি, আমি যদি এরকম পেজ পাশাপাশি 4টাকে রাখি, 4টাকে রাখি, তাহলে আমার এখানে সুন্দর একটা মান চলে আসবে। এরকম তোমাদের একটা ব্যাখ্যা ছিল, দাঁড়াও এটা বলছি ব্যাখ্যাটা। এই যে এরকম 4টা করে করে প্যাকেট চিন্তা করা হয়েছে, যে আমরা একটা প্যাকেট চিন্তা করি না কেন, একটা প্যাকেট চিন্তা করি 4টা করে, তাহলেই তো হয়। 4টা করে করে প্যাকেট, তাহলে যেখানে আমি এটা মাপতে পারবো কত আসবে, 75 আর 75 মিলে এটা হয়ে যাবে কত? 150। এই দৈর্ঘ্যটা হয়ে যাবে 150, যেটা 2-এর গুণিতক মাপা যাবে। আবার এইভাবে চাইলে এটা কত হয়ে যায়? 130, 65 ইন্টু 2 মানে 130 সেন্টিমিটার, এটাও 2-এর গুণিতক, তাহলে এভাবে মাপা যাবে। তোমাকে কি কোয়েশ্চেনে কোথাও বলেছে, মানে তুমি কি এভাবে কখনো করো যে তোমার এভাবে 4টা করে মাপো? 4টা করে তো মাপো না তুমি। অ্যাকর্ডিং টু ইউটিউব চ্যানেল এরকম কয়টা ব্লক নিতে বলছে ওরা?
এরকম ব্লক নিতে বলছে মিনিমাম কয়টা? 5টা ব্লক নিতে বলছে। অ্যাকর্ডিং টু মোস্ট ইউটিউব চ্যানেল ওরা বলছে এরকম 5টা ব্লক নিতে। তাহলে তুমি কি কখন এরকম থোকা থোকা করে মাপো? আমাকে একটু বলো। যখন তোমাকে কাগজ মাপতে বলে, কোনো কিছু মাপতে বলে, তোমার কাছে লম্বা ফিতা আছে, সেই ফিতা দিয়ে কি তুমি কখনো এরকম আলাদা আলাদা ধরে 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 মাপো 4বার? কখনোই 4বার মাপো না, 5বার কখনোই মাপো না। তুমি জাস্ট কি করো, তোমার কাছে কতগুলো পেজের যদি কোনো কিছু দৈর্ঘ্য মাপতে বলে তুমি সবগুলোকে এভাবে পরপর বসাও, ঠিক না? পরপর বসাও, পরপর বসায় একবারে রশি ধরে ফিতা ধরে মাপা শুরু করো, ঠিক না? বাসায় মাপো না? বিল্ডিংয়ে বিভিন্ন দৈর্ঘ্য মাপে না? কি একটু একটু করে করে মাপে না? তারা কিভাবে মাপে? তারা একদম এক প্রান্তে ধরে, তোমার কাছে ফিতা আছে, তোমার কাছে স্কেল নাই, যে স্কেলটা ছোট বড় না, মানে অল্প অল্প করে মাপতে হবে। তোমার কাছে একটা স্কেল আছে, একটা ফিতা আছে, যে ফিতা দিয়ে এক পাশে ধরে তুমি টান দিয়ে বড় করে মাপতে পারবে। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, যে এইভাবে এটা কেন হবে না, এটার পিছনে লজিকটা কি? ভেঙে ভেঙে তো তোমার মাপার দরকার নাই। তুমি সিম্পলি কি করবা, তুমি এই যে কাগজটা আছে, এই কাগজটাকে ধরে তুমি বলে দেই, হ্যাঁ, এই কাগজটাকে ধরে তুমি 10টা কাগজ পরপর বসাবা, একবারে বসায় একবারে মাপবা। তোমাকে তো বলে নাই যে ভেঙে ভেঙে মাপতে হবে, তোমাকে কখনোই বলে নাই যে তোমাকে ভেঙে ভেঙে মাপতে হবে। তোমাকে বলছে তুমি মাপতে পারবা কিনা, সোজা কথা। ঠিক আছে, তাহলে আমি কি করব, এইভাবে পরপর বসায় বসায় 10টা কাগজ, হ্যাঁ, এভাবে পরপর বসায় বসায় 10টা কাগজ আমি একবারে টান দিয়ে মেপে ফেলবো, একবারে টান দিয়ে আমি মেপে ফেলবো। তাহলে 10টা কাগজ হলে প্রত্যেকটা 65 হলে কত হবে টোটাল হবে আমার 650 সেন্টিমিটার, যেটা একটা ফিতা দিয়েই টান দিয়ে মাপা যাবে। আবার যদি প্রস্থ মাপতে বলে, প্রস্থ মাপার ক্ষেত্রে কি করবা, প্রস্থ মাপার ক্ষেত্রে জাস্ট এটা উল্টাই দিবা, ঠিক না? বা এটা পাশ করে উপর থেকে নিচে এরকম 10টা কাগজ বসাবা। প্রস্থ যদি মাপতে বলে তাহলে উপর থেকে নিচে এরকম 10টা কাগজকে উপর থেকে নিচের দিকে ভাবে রাখবা, উপর থেকে নিচে ভাবে 10টা কাগজ রাখবা। 10টা কাগজ রেখে তুমি মেপে ফেলবা। আমি কি তোমাদের এক্সপ্লেনেশনটা দিতে পারছি, ধরাইতে পারছি যে আসলে মানে সমস্যাটা কোথায় হয়েছে? তোমাদের ইউটিউবে 4টা করে, কেউ তো বলে নাই যে তোমার স্কেল দিয়ে মাপতে হবে। স্কেল তো ফিক্সড থাকে, স্কেল তো আর অসীম দৈর্ঘ্য থাকে না, স্কেল থাকে ফিক্সড। তখন তুমি, হ্যাঁ, স্কেল থাকলে তুমি সীমাবদ্ধতা আছে, তার মানে তোমাকে 4টা করে মাপতে হবে, আবার 4টা করে মাপতে হবে, আবার 4টা করে মাপতে হবে। স্কেল দিয়ে মাপার তো দরকার নাই, তোমার কাছে ফিতা দিয়েছে ডিরেক্ট, টান দিয়ে একবার মেপে ফেলবা, ঠিক আছে? তাহলে এভাবে টান দিয়ে একবারে মাপলে 650 হবে সাইডে, আর এদিকে কত হবে, এদিকে হবে পুরোটা 750 সেন্টিমিটার। ওকে, আমি কি তোমাদের ব্যাখ্যাটা বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পেরে থাকি তাহলে একটু আমাকে বলো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, আমি এখানে দুইটা মুছে দিয়ে আমি ডট দিয়ে দিই, হ্যাঁ, দুইটা মুছে দিয়ে ডট দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে যে 10টা আছে এবং 650 না লিখে আমি এখানে 65 ইন্টু 10 লিখে দিই, 650 সেন্টিমিটার। ঠিক সেমভাবে এখানেও আমি দুইটা মুছে দিয়ে আমি এখানে ডট দিয়ে দিই। ঠিক আছে, সো দ্যাট তোমরা বুঝতে পারো যে এখানে আমার 10টা আছে। আমার লজিকে যদি কোনো তোমাদের এখনও সমস্যা থাকে, মনে করো যে ভাই আপনার লজিকের সমস্যা আছে, আপনি বলেন, তোমরা বলতে পারো, কোনো সমস্যা নেই। এখন একদম ক্লিয়ার। ওকে, আমরা এইভাবে 4টা করে কখনোই মাপবো না, কারণ এভাবে আমাকে বলেই নাই 4টা করে মাপতে, বলেই নাই। ঠিক আছে, সো দিস ইজ দ্য রাইট সলিউশন অ্যাকর্ডিং টু মি অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউ অলসো। সো তোমাদের এইভাবে সুন্দর করে মানে বুঝে শুনে নিজে অ্যাসাইনমেন্ট করবা। ওকে, আমি তো জাস্ট ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি, তুমি এখন তোমার মতো করে করবা। এবং কেন হবে না অ্যান্সারগুলো সেটাও বলে দিয়েছি। চিত্র আঁকতে হবে, হ্যাঁ অবশ্যই চিত্র আঁকলে তোমার জন্য বেশি বেটার। এভাবে চিত্র আঁকতে তো বেশিক্ষণ সময় লাগবে না, তুমি তোমার মতো করে জাস্ট কাগজের মতো করে এঁকে দেবা। ওকে, আই থিঙ্ক মানে আমি তোমাদের বোঝাতে পেরেছি। এখন 4 নাম্বারে আসি। 4 নাম্বার তো আরও সমস্যা, 4 নাম্বারে তো আরও বেশি সমস্যা। একটু কাইন্ডলি শেয়ার করে দাও প্লিজ, তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ আমি জানি অনেকে ভুল করছে এটা। হ্যাঁ, অনেকে ভুল করছে, সবাই 4টা করে নিয়েছে ডিরেক্ট মুখস্থ। কেন 4টা করে কেন নিতে হবে? কোনো দরকারই তো নাই। তোমার কাছে ফিতা আছে, তোমার কাছে স্কেল বলে নাই,
ওকে ফাইন। নাও এখন চলে আসি, এবং আরেকটা যেটা কনসেপ্ট ভুল বলছিলাম সেটা হচ্ছে কি, ওই যে সবাই মনে করছে কি ওই যে তোমাদের একজন টিচার আছে, যাই হোক, তার ভিডিও অলমোস্ট 30,000 বার শেয়ার হয়ে মানে দেখা হয়ে গেছে, ইউটিউবে দেখলাম। সে বলতেছে 20 গ্রামের নিচে মাপা যায় না, মানে কি যে 21 গ্রাম 22 গ্রাম 23 গ্রাম এভাবে মাপা যাবে, এটা কখনোই না। 20 গ্রামের নিচে মাপা যায় না মানে সে শুধু 20-এর গণিতক আকারেই তোমাকে অ্যান্সার দিবে। তোমার যে স্কেল বাসায়, সেই স্কেলে সেন্টিমিটারে মিলিমিটারের নিচে মাপা যায় না, মানে কি, মানে কি তুমি কি দশমিক মিলিমিটার মাপতে পারবা না, তোমার প্রতিটা ঘর মিলিমিটারেই মাপতে হবে। মাপতে হলে সবসময় কি মিলিমিটারই পাবা, এর চেয়ে ভগ্নাংশ পাবা না। বুঝতে পেরেছ? ভিডিওটা থাকবে, আবার পাবা, আবার দেখবে দরকার হলে, হ্যাঁ। আবার বা কোন ব্যাখ্যাটা বোঝো নাই সেটা একটু বলতে পারো, যে ভাইয়া আপনি চারটার ব্যাখ্যাটা বলছেন এটা বুঝি নাই, বা ভাইয়া আপনি এই ব্যাখ্যাটা বলছেন এটা বুঝি নাই, এটা বলো, সমস্যা নেই। আমার গ্রুপে রেকর্ডেড থাকবে, হ্যাঁ, আমার গ্রুপে রেকর্ডেড থাকবে, এটা ইভেন আমি ইউটিউবেও দিয়ে দিব, যাতে যারা ভুল করেছে তারা যাতে ভুলটা না করে। ফাইন, এখন ঘ নাম্বারে আসি। ঘ নাম্বার তো কোনো জায়গায় সঠিক দেখিনি আমি। ঘ নাম্বার কোয়েশ্চেনটা কোনো জায়গায়, দুনিয়ার কোনো জায়গায় আমি দেখি নাই, হয়তো থাকতে পারে। ঘ নাম্বারের সলিউশনটা এটা যার যা মনে চাইছে, একটা কোথায় কে সলিউশন পাইছে যে 5টা মান দিছে 8.01 7.95, এটা দিয়ে করতেছে, দিয়ে করতেছে। এইটা একটু দেখো, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। আগে ঘ নম্বর কোয়েশ্চেনটা কি দেখেছে সেটা বলে আসি। কাগজের মান বা কাগজের প্যাকেটের গায়ে যদি লেখা থাকে 120 ± 0.5 গ্রাম পার মিটার স্কয়ার, মানে কাগজের গায়ে তুমি যে কাগজটা কিনে আনছো লিখে আছে যে প্রতি মিটারের ভর হচ্ছে 120 গ্রাম ±0.5, মানে 120 গ্রামের থেকে 0.5 বড় হতে পারে, আবার 0.5 কম হতে পারে। ঠিক আছে, এটা হতে পারে 119.5 গ্রাম অথবা 120.5 গ্রাম, মানে কম বেশি, হ্যাঁ, কতটুকু কম বেশি সেটা বলে দিয়েছে। এখন তাহলে এখানে চূড়ান্ত ত্রুটিটা কত, সেটা হচ্ছে 0.5। এটা তো জাস্ট একটা এক্সাম্পল, এটা কিন্তু একটা এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল দেওয়ার পর তোমাকে বলেছে তোমার নির্ণীত মানের জন্য তুমি যে মানটা নির্ণয় করেছো কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল সেটা বের করে দাও। এখানে একবারও বলে নাই কোশ্চেনে যে উদাহরণ দিছি সেই উদাহরণ থেকে তুমি আমাকে বলো, বলছে তুমি যেটা নির্ণয় করেছো, মানে তুমি একটা মান বের করেছো, কোনোভাবে নির্ণয় করেছো, সেই নির্ণীত মানের নির্ভুলতা বলো, মানে কতটুকু সঠিক, হ্যাঁ, কতটুকু সঠিকভাবে তুমি মাপতে পেরেছো সেটা বলো। তাহলে এখন একটু বলো তো আমাকে একটু কাইন্ডলি, আমরা কি মাপছি এতক্ষণ কোশ্চেনগুলো করলাম, আমরা কি মাপছি, আমরা কি মেপেছি? আমরা কিন্তু এই যে দৈর্ঘ্য মেপেছি, 10টা দৈর্ঘ্য মেপেছি, 10টা প্রস্থ মেপেছি, ভর মেপেছি। 10টা দৈর্ঘ্য মেপেছি, 10টার প্রস্থ একবারে মেপেছি এবং 10টার ভর একবারে মেপেছি। এই জিনিসগুলোই তো মেপেছি, আর তো কিছু মাপি নাই আমরা, আমার তো আর কিছু নির্ণয় করি নাই। তাহলে সো ফার হোয়াট উই হ্যাভ ডান ইজ আমরা 10টা কাগজের ভর মেপেছি, যেটা কত ছিল 780 গ্রাম। আমরা 10টা কাগজের দৈর্ঘ্য মেপেছি, যেটা কত ছিল, যেটা ছিল দৈর্ঘ্য যেহেতু বলতেছি তাহলে 750 গ্রাম মানে সেন্টিমিটার। আমরা 10টা কাগজের প্রস্থ মেপেছি, যেটা ছিল 650 সেন্টিমিটার। এই পর্যন্ত মেপেছি। আচ্ছা, আমি একটু মেইনলি আমি যেটা চেয়েছিলাম যে তোমাদের টেমিস স্কুলের ক্র্যাশ কোর্স 21-এর ক্র্যাশ কোর্স অনেকে করেছিল এখানের, কিন্তু তোমরা তোমাদের মানে সলিউশন করে দেওয়া হচ্ছে না টেমিস স্কুল থেকে। তো যারা এখানে আছো বা তোমাদের টেমিস স্কুলে পরিচিত আছে তাদেরকেও চাইলে এই লাইভটা দিয়ে দিতে পারো, হ্যাঁ, যে তারা দেখে নিল সলিউশনটা, যেহেতু তোমাদের অফিসিয়ালি কোনো সলিউশন দেওয়া হচ্ছে না। ঠিক আছে, আমি ইনশাল্লাহ সামনের সলিউশনগুলো দেখাই দেবো সবগুলো। এগুলোই তো নির্ণয় করেছি না, আমাকে একটু বলো সোফার আমরা অন্য কিছু নির্ণয় করেছি কিনা। না, আমরা নির্ণয় করেছি এগুলাই নির্ণয় করেছে। তাহলে তোমাকে বলছে এই নির্ণয়কৃত মানের মধ্যে নির্ভুলতা কত। তোমরা যারা আমার এই এসএসসি ফিজিক্সের ক্লাস করেছো
চ্যাপ্টার 1-এ তারা জানো, বা তোমরা বইতে যারা পড়েছো তারা জানো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কিভাবে, যে তোমাকে যখন ত্রুটির কথা বলা থাকে না, কোনো ত্রুটির কথা বলা থাকে না, বাট বলা হয় যে সেন্টিমিটারে দাগাঙ্কিত স্কেলে মাপা হয়েছে। তোমাদের একটা বইয়ে ম্যাথ আছে, মনে আছে? একটা ম্যাথ আছে যে দৈর্ঘ্য মাপছো 10 সেন্টিমিটার, প্রস্থ মাপছিলাম মেবি 8 না 9 সেন্টিমিটার, আর উচ্চতা মাপছিলাম মেবি 12 বা 15 এরকম সেন্টিমিটার, এবং আর কিছু বলা নাই, আর কিছু বলা ছিল না, বলা হয়েছে সেন্টিমিটারে দাগাঙ্কিত স্কেল, সেন্টিমিটারে বলা ছিল এভাবে দাগাঙ্কিত স্কেল, তাহলে আয়তন বের করার, বা হ্যাঁ আয়তনের আপেক্ষিক ত্রুটি কত, এরকম একটা ম্যাথ ছিল, মনে আছে? সেখানে তুমি কি করতা, যখন বলা ছিল সেন্টিমিটারে দাগাঙ্কিত স্কেল, তখন তুমি ধরে নিতা আমি জাস্ট এল দিয়ে বুঝাই, এটা এল, এটা হচ্ছে উইথ মানে প্রস্থ, এটা হচ্ছে কত, ডি দিয়ে ডেপথ বুঝাই, হ্যাঁ, লেন্থ, উইথ আর ডেপথ। তখন তুমি ধরে নিতা যে এল ম্যাক্স, হ্যাঁ, দৈর্ঘ্যের সর্বোচ্চ মান কত হতে পারে, সেন্টিমিটার এর অর্ধেক, হাফ এদিক সেদিক হবে, তাহলে 10.5 সেন্টিমিটার। আবার এল মিনিমাম, হ্যাঁ, দৈর্ঘ্যের সর্বনিম্ন মান কত হতে পারে, এটাও ধরে নিতাম, মনে আছে, 9.5 সেন্টিমিটার। তার মানে তোমার স্কেলে যেটা দাগাঙ্কিত থাকে সেটা কি করো, সেটার অর্ধেক, সবচেয়ে ছোট যেটা থাকে, যে মানটা মাপা যায়, সেটার অর্ধেক এদিক সেদিক হতে পারে, ঠিক না? সেই মাপটার অর্ধেক এদিক সেদিক হতে পারে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমাদের যেই মাপটা আমরা পেয়েছি, আমাদের যে কথাটা বলা আছে যে 2 সেন্টিমিটারের বেশি মাপা যায় না, সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপতে পারি, তাহলে এখানে ত্রুটিটা কত হবে বলো তো? এখানে ত্রুটি হবে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারের অর্ধেক এদিক বা সেদিক হতে পারে। এই কথাটা বোঝো কিনা একটু আমাকে বলো। এই কথাটা জাস্ট বুঝতে পারলে দেখবা যে একদম মানে ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু সেন্টিমিটারের চেয়ে 2 সেন্টিমিটারের কম মাপতে পারি না, সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপতে পারি, তাহলে 2 সেন্টিমিটারের অর্ধেক এদিক সেদিক হতে পারবে, ঠিক আছে? 2 সেন্টিমিটারের অর্ধেক এদিক সেদিক হতে পারবে। আবার ঠিক সেম ভাবে ভর, যেহেতু তুমি সর্বনিম্ন 20 গ্রাম মাপতে পারো, তাহলে এই 20 গ্রামের অর্ধেক কত, 10 গ্রাম, তাহলে প্লাস মাইনাস 10 গ্রাম এদিক সেদিক হতে পারবে। শেষ, এতটুকু বুঝলেই তোমার ম্যাথ শেষ। ধরে নিব না, এই যে তোমরা ধরে নিছো, তোমরা একটা সলিউশন আমাকে দিছিলা, আমাকে অনেক সলিউশন পাঠাইছো, কি বলে 7.09 7.93 ধরছে, 5টা মান ধরে সেটাকে আবার ওই পরম মান দিয়ে কি সি করছে, এগুলো তো শুধুই ধরার কি মানে, ধরবা কেন সোজা কথা, তুমি ধরবা কেন, ধরার তো কিছু নাই। ফাইন, সো লেটস ডু দিস। তাহলে আমি কি বলেছি, সর্বনিম্ন যতটুকু মাপা যায় তার অর্ধেক, তাকে 2 দিয়ে ভাগ করলে প্লাস মাইনাস এটা এদিক সেদিক হবে, ঠিক আছে? যেহেতু ভর আমি সর্বনিম্ন 20 মাপতে পারি, তাহলে 20-এর অর্ধেক 10 গ্রাম এদিক সেদিক হবে। আবার দৈর্ঘ্য বা প্রস্থ যেহেতু আমি কি করতে পারি, সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপতে পারি, তাহলে 2 সেন্টিমিটারের অর্ধেক এদিক সেদিক হতে পারবে। ওকে, তাহলে একটা কি এক্সাম্পল, যে 20 গ্রাম মাপতে পারি, তাহলে 20 গ্রামের অর্ধেক মানে হচ্ছে আসলে 10 গ্রাম, তাহলে প্লাস মাইনাস 10 গ্রাম হতে পারে আমার ভরের মধ্যে, ভরের মান প্লাস মাইনাস 10 গ্রাম এদিক সেদিক হতে পারে। আর দৈর্ঘ্যের মান, হ্যাঁ, 2 সেন্টিমিটার, সেটার অর্ধেক মানে হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য এরকম প্লাস মাইনাস 1 সেন্টিমিটার এদিক সেদিক হতে পারে, ঠিক আছে? দৈর্ঘ্য কমা প্রস্থ, শেষ। 2 দিয়ে ভাগ করার ব্যাপারটা আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেক এদিক সেদিক হতে পারে। হ্যাঁ, তোমার যে স্কেলটা আছে, যে স্কেলে তুমি মাপতে পারো, বাসায় ধরো স্কেল, সেখানে সর্বনিম্ন কতটুকু মাপা যায়? সবচেয়ে ছোট 1 মিলিমিটার মাপা যায় না? তাহলে সেই 1 মিলিমিটার তুমি যদি ভুল হয়, তোমার যদি অ্যান্সার ভুল হয়, তাহলে কতটুকু ভুল হতে পারে? 1 মিলিমিটারের অর্ধেক এদিক বা সেদিক। যেমন তোমাদের বইটা যদি আমি দেখাই দিই, তোমাদের বই দেখাই দিলে আরও বেশি ভালো হবে। এই দেখো, এই যে এই ম্যাটটা দেখো,
তোমাদের বইয়ের ম্যাথ, হুবহু আমি বই থেকেই বলছি রেফারেন্স দিয়ে। তুমি বইয়ের দৈর্ঘ্য বলা আছে 10 সেন্টিমিটার। আচ্ছা এটা না ধরি, এটা না আগেরটা ধরি, যেটা ধরি এইটা। এই যে দেখো, হ্যাঁ ধরো এটা হচ্ছে সেন্টিমিটারে দাগাঙ্কিত একটা স্কেল। তোমার স্কেলে সেন্টিমিটারে দাগাঙ্কিত একটা স্কেল, তুমি 4 সেন্টিমিটার মেপেছো, একটা দৈর্ঘ্য পেয়েছো 4 সেন্টিমিটার। তাহলে এটার ভুল কতটুকু বা অনিশ্চয়তাটা কতটুকু, কম বেশি কত হতে পারে? সর্বোচ্চ সেন্টিমিটারের অর্ধেক এদিক সেদিক হতে পারে। হ্যাঁ, সর্বনিম্ন যেহেতু তুমি 1 সেন্টিমিটার মাপতে পারো, তাহলে 1 সেন্টিমিটারের অর্ধেক মানে হচ্ছে 0.5 সেন্টিমিটার। তাহলে তোমার যদি ভুল হয় কোনো মান, ধরো তুমি 4 সেন্টিমিটার পেয়েছো, তাহলে এটা হয়তো সর্বোচ্চ ভুল হয়ে 4 প্লাস 0.5 সেন্টিমিটার হবে, অথবা সর্বনিম্ন ভুল হয়ে 4 মাইনাস 0.5, মানে এটার অ্যান্সার হবে আইদার 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটারের মাঝে। এই কথাটা বুঝেছো কিনা আমাকে একটু বলো। এই কথাটা এই পর্যন্ত বুঝেছো কিনা আমাকে বলো। হ্যাঁ, এখন যদি ধরো মিলিমিটারে দাগাঙ্কিত একটা স্কেল থাকে, একটা স্কেল আছে যেটাতে মিলিমিটারে দাগ কাটা আছে, তাহলে সেই স্কেল দিয়ে তুমি যদি কোনো একটা দৈর্ঘ্য মাপো, ধরো 10 মিলিমিটার মাপলা, এটার মধ্যে ভুল কতটুকু হতে পারে? এটা হতে পারে 1 মিলিমিটারের অর্ধেক এদিক সেদিক, 10.5 অথবা কম হলে 9.5, এর বেশি হবে না। ওকে, সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, একদম সবার। এবং এখানে ঝামেলাটা হয়েছে তোমাদের। হ্যাঁ, তোমাদের কোয়েশ্চেনে ক্লিয়ারলি বলছে, ইট ওয়াজ ক্লিয়ারলি মেনশনড দ্যাট তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল। তুমি নির্ণয় করেছো যে মানটা, তুমি 8 দিচ্ছ, 8 তো তুমি নির্ণয় করো নাই, এটা কেন 8 দিবা? তুমি যেটা নির্ণয় করেছো তা হচ্ছে 780 গ্রাম ভর, 750 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 650 সেন্টিমিটার প্রস্থ। তাহলে এগুলোতে কি কি ভুল হতে পারে? চলো আমরা নির্ভুলতাটা মেপে ফেলি, ভরের নির্ভুলতাটা। তাহলে এখন সুতরাং আমরা ভরের নির্ভুলতাটা যাচাই করি। ভরের নির্ভুলতা সেটা হচ্ছে 100% মাইনাস আপেক্ষিক ত্রুটিটা। হ্যাঁ, আপেক্ষিক ত্রুটিটা মানে কি? তার আচ্ছা একজন বলছো মিনিমাম বাই 2 ইজ ইকুয়ালস টু এরর। হ্যাঁ, এটা কি ফর্মুলা? হ্যাঁ, এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, যখন অন্য কিছু বলা থাকবে না, অন্য কিছু যখন বলা থাকবে না তখন এটাই হচ্ছে ফর্মুলা। ভরের নির্ভুলতা বা আগে ভরের ভুল কতটুকু হয় সেটা বের করি। ধরো ভরের ভুল কতটুকু হয় সেটা বের করি। ভরের শতকরা ভুল, তাহলে ভরের শতকরা ভুল কিভাবে বের করে মনে আছে? আপেক্ষিক ত্রুটিকেই বলা হয় শতকরা ভুল। আপেক্ষিক ত্রুটি কি পার্সেন্টেজ দিয়ে দাও না? আপেক্ষিক ত্রুটি হচ্ছে পার্সেন্টেজ আকারে দাও, যে চূড়ান্ত ত্রুটি, ফর্মুলাটা লিখে দেবা, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান ইন্টু 100%। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির ফর্মুলা। তাহলে আমরা দেখি, যেহেতু ভর চাচ্ছি, তাহলে ভরের চূড়ান্ত ত্রুটি কত হতে পারে বলো তো? প্লাস মাইনাস এদিক সেদিক, ঠিক না? তাহলে আমরা যেটা বলতে পারবো যে 10 ডিভাইডেড বাই চূড়ান্ত ত্রুটি কিন্তু 10। হ্যাঁ, চূড়ান্ত ত্রুটি হচ্ছে 10, এই এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তাহলে 10 গ্রাম এদিক সেদিক হতে পারে। প্রকৃত মান ছিল কত? 780 গ্রাম তুমি মেপেছ, তাহলে ইন্টু 100%। এটা কত আসে দেখো তো? 10 ভাগ 780 ইন্টু 100%, এটা আসে 1.28%। এটা হচ্ছে ভুলের পরিমাণ। হ্যাঁ, তোমার ভুল হতে পারে 1.28%। তাহলে নির্ভুলতা কত? মানে সঠিক কতটুকু সঠিক অ্যান্সার পাবা? 100 থেকে এটা বিয়োগ করলে, 100% থেকে এটা বিয়োগ করলেই ভরের সঠিকতা তুমি পেয়ে যাবে। এরপর দৈর্ঘ্যের শতকরা ভুল কতটুকু হতে পারে সেটা বের করি। দৈর্ঘ্যের শতকরা ভুল আমরা বলেছি 1 সেন্টিমিটার এদিক সেদিক হতে পারে। তাহলে চূড়ান্ত ত্রুটি, ফর্মুলাটা লিখবা, ঠিক আছে? চূড়ান্ত ডিভাইডেড বাই প্রকৃত ইন্টু 100%। তাহলে চূড়ান্ত মান হচ্ছে আমরা 1 সেন্টিমিটার এদিক সেদিক হতে পারবে, আর আমরা মেপেছিলাম কত? 750 সেন্টিমিটার, ঠিক আছে? ইন্টু 100%।
সো দ্যাট ব্রিংস আস কত, একটু দেখো তো কত আসে। 1/750 ইন্টু 100%, মানে 0.13%, 0.1333%। হ্যাঁ, এটা হচ্ছে ভুল। ঠিক সেমভাবে প্রস্থের শতকরা ভুল কত হবে? আপেক্ষিক ত্রুটি আমি একটু দেখছি। হ্যাঁ, আমি আগে লিখে নেই, তারপর তোমাদের বলি। হ্যাঁ, চূড়ান্ত বা বারবার তো চূড়ান্ত লেখার দরকার নেই, বাট তাও লিখতেছি আর কি। প্রকৃত ইন্টু 100%, সো দ্যাট ব্রিংস আস 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই হচ্ছে প্রস্থ কত? প্রস্থ ছিল হচ্ছে 650 সেন্টিমিটার ইন্টু 100%। এটা কত আসে বলছি, দাঁড়াও। 1/650 ইন্টু 100, 0.15, 0.15%। তাহলে এগুলো কি পেয়েছো বলো তো? প্রথমত ভরের তুমি ভুল পেয়েছো, শতকরা ভুল, দৈর্ঘ্যের শতকরা ভুল পেয়েছো এবং প্রস্থের শতকরা ভুল পেয়েছো। তোমাকে বলেছে নির্ভুলতা কত। নির্ভুলতা কতর জন্য? জাস্ট তুমি 100% থেকে বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে। 100% থেকে বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি ছোট করে নিই, প্রতিটা লিখে দিই। সুতরাং ভরের নির্ভুলতা এটা হচ্ছে কত? 100% মাইনাস 1.28%, যত হয় এটা অ্যান্সার। তারপর এখানে দৈর্ঘ্যের নির্ভুলতা 100% মাইনাস 0.133%, যেটা আসে সেটা। অ্যান্ড প্রস্থের নির্ভুলতা দেখো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। একজন কোয়েশ্চেন করেছো, ভাইয়া প্যাকেটের গায়ে যে কথাটা লেখা আছে সেটা কি হবে? সেটা হচ্ছে তোমাকে রেফারেন্স দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা রেফারেন্স দিয়ে দিয়েছে। দেখো যে যদি এইরকম লেখা থাকে তার মানে কি? তার মানে এটা হচ্ছে 119.5 থেকে 120.5 এই রেঞ্জে মানটা হতে পারে। তোমাকে কিন্তু বলা হয়নি এটা কি বলা হয়েছে এটা নির্ণয় করে পাওয়া গেছে বা প্যাকেটের মানের উপর ভিত্তি করে কোনো কিছু বলো, কিছু বলা হয়নি। বলা হয়েছে তোমার নির্ণীত মান। তুমি কি নির্ণয় করেছো? তুমি যেটা নির্ণয় করেছো দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে তুমি ওই নির্ণয়কৃত মান এবং ভর, এই তিনটা নির্ণয়কৃত মানে তুমি জাস্ট অ্যান্সার দিয়ে দিলে হবে। আমার কথায় কি কোনো মানে লজিকে কি ভুল আছে? যদি লজিকে ভুল থাকে তাহলে আমাকে একটু বলতে পারো যে ভাই আপনার এই লজিকটা হয়তো এরকম আমি চিন্তা করেছি। একজন কোয়েশ্চেন করেছো কিন্তু ভাইয়া 780 গ্রাম মানটা সঠিক কিনা আমরা তো জানি না। হ্যাঁ, আমরা জানি না, বাট আমরা তো এটা বের করেছি, নির্ণয় করেছি। 780টাকে আমি ওজন করেছি না, আমাকে বলা হয়েছে নির্ণয়কৃত মান, অন্য কোনো মানের কথা বলা হয়নি। যে মানটা নির্ণয় করেছি সেটা, যেহেতু 780 গ্রাম আমরা নির্ণয় করেছি, এটাকে আমরা ক্যালকুলেশন করলাম। আচ্ছা, একজন বলছো কিভাবে সাজিয়ে লিখবা। সাজিয়ে লেখার দায়িত্বটা আসলে তোমার, আমার জাস্ট দায়িত্ব হচ্ছে বোঝানো। কারণ আমি যদি এখন সাজিয়ে লিখে দেই, তোমরা সবাই ওইটা কপি করে দিবা, সবাই 0 পাবা। দুঃখিত। ক্লাসটা এখানে আপলোড থাকবে, তোমরা যখন মনে চায় দেখে নিবা। খাতায় কিভাবে গুছিয়ে লিখবা? আচ্ছা, আমি যদি একটু মানে আমার ভাষায় লিখে দিতে চাই, প্রথমে লিখবা আমাদের নির্ণয়কৃত মান। আমাদের নির্ণয়কৃত মান হচ্ছে 10টা কাগজের ভর, যেটা হচ্ছে 780 গ্রাম। 10টা কাগজের দৈর্ঘ্য 750 সেন্টিমিটার, 10টা কাগজের প্রস্থ 650 সেন্টিমিটার। এবার নির্ণয়কৃত মানের নির্ভুলতা যাচাই কোলন। আমরা জানি চূড়ান্ত ত্রুটি, এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। হ্যাঁ, আমি বড় করে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা জানি চূড়ান্ত ত্রুটির ফর্মুলা হচ্ছে এটা,
সর্বনিম্ন যতটুকু মাপা যায় ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস। সুতরাং ভরের চূড়ান্ত ত্রুটি কত হবে? 20 গ্রাম ডিভাইডেড বাই 2 মানে 10 গ্রাম প্লাস মাইনাস 10 গ্রাম। দৈর্ঘ্য কমা প্রস্থের চূড়ান্ত ত্রুটির মান কত? প্লাস মাইনাস সর্বনিম্ন যতটুকু মাপা যায় 2 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2 সমান সমান 1 সেন্টিমিটার। এখন ভরের শতকরা ভুল সমান সমান আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি বাই প্রকৃত মান 100% পেয়ে গেলা। সুতরাং ভরের নির্ভুলতা 100% মাইনাস এত। হ্যাঁ, আমি তো পিডিএফ আকারে দিয়ে দিব। তোমরা যারা আমার ক্লাস অলরেডি করেছো বা জানো, বা আমি সবসময় প্রতিটা ক্লাসে পিডিএফ আমার গ্রুপে আমি দিয়ে দিই। এখন আমাকে বলো যে এই সলিউশনটা আর কোথাও তোমরা পেয়েছো কিনা, বা এইভাবে চিন্তা করেছো কিনা, বা আন্দাজে যে সলিউশনটা পাইছো অনলাইনে, যে আন্দাজে 8.09 ধরছে, একটা 8.7.93 ধরছে, আন্দাজে কি একটা সলিউশন দিলেই হবে কিনা? তোমার কি মনে হয় কোনটা বেশি লজিক্যাল? প্রি এইচএসসি কোর্স, হ্যাঁ আমার প্রি এইচএসসি কোর্স আসবে, এটা অলরেডি অ্যানাউন্সমেন্ট আমি করে দিয়েছি আমার গ্রুপে, যে আমি তোমাদের চাচ্ছি যারা এসএসসি এবার দিচ্ছ তাদেরকে নিয়ে আগামী 2 বছর একটা টানা প্রোগ্রাম করতে, যেখানে আমি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াবো, এবং এক জায়গায় পড়াবো যাতে তোমাকে সব জায়গায় দৌড়াতে না হয়। এবং এখানে মোটামুটি আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম একদম বইটের মতো করে, তোমরা অনেকে জানো আমি বইটা 91তম হয়েছিলাম, তো আমি যেভাবে পড়েছি ঠিক সেভাবে আমি তোমাদেরকে পড়াবো, যাতে তোমাদের বিভিন্ন গ্রুপে ঢুকতে না হয়। হ্যাঁ, কারণ দেখা যায় এক গ্রুপে ফিজিক্স পড়ে, এক গ্রুপে কেমিস্ট্রি পড়ায়, এক গ্রুপে ম্যাথ পড়ায়, তোমরা এই গ্রুপে না ওই গ্রুপে ঘুরতে 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 তোমাদের অনলাইনে আসলে সময় অনেক নষ্ট হয়। তো এই সময়গুলো নষ্ট হবে না, ঠিক আছে? যখন এক জায়গায় ফোকাস রাখলে কি হয়, তোমার বারবার ঘুরতে হয় না এত জায়গায়। সো আমি ওইটা চেষ্টা করবো, আমার এটা প্ল্যান আছে, এটা হচ্ছে আমার ড্রিম প্রজেক্ট একটা। হ্যাঁ, যে তোমাদের এসএসসি 21 ব্যাচ বা এইচএসসি 23 ব্যাচ যারা আছো তাদেরকে একদম ফার্স্ট ইয়ার থেকে 2 বছর টানা একদম কন্টিনিউয়াসলি পড়ায়, একদম হচ্ছে একদম বুয়েটের মতো, মানে বুয়েটে যাওয়ার মতো যেভাবে আমি প্রিপারেশন নিয়েছি ওভাবে পড়াবো। সো এটা তোমরা আমার গ্রুপে খোঁজ রাখবা। আর যেহেতু আমি বুয়েটের জন্য মেনলি পড়াবো, সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাই পড়াবো, প্ল্যান আছে। সো দেখা যাক। আমার বাইনারি স্কুল যেই প্ল্যাটফর্মটা আছে, ইউটিউব ফেসবুকে গেলে সার্চ করলে পাবা, বাইনারি স্কুল এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টস, যে ভিডিও গ্রুপে এখন ক্লাসটা হচ্ছে। আচ্ছা, আই থিঙ্ক দিস ইজ মোর সুটেবল। হ্যাঁ, এই সলিউশনটা সবচেয়ে বেশি অ্যাকুরেট আমার যেটা মনে হয়। আচ্ছা, এরপর আমি একটু কেমিস্ট্রিতে চলে যাই। হ্যাঁ, কেমিস্ট্রির সলিউশনটা দিয়ে আসি। ঘ নাম্বারে মান দেওয়া আছে, এটা মান রেফারেন্স আকারে দেওয়া আছে। হ্যাঁ, তোমাকে যেমন এখানে যে 8 গ্রাম দেওয়া ছিল, হ্যাঁ এই যে 8 গ্রামের 5টা ভর নিলে কিভাবে মাপতে হয় এটা দিয়েছিল, কেন? যাতে তুমি বুঝতে পারো কিভাবে মাপতে হবে। ঠিক সেমভাবে এটা একটা রেফারেন্স, আর কিছুই না, যে এভাবে মাপতে হবে তোমাকে। আইসিটি করাবো না, আইসিটির জন্য আলাদা কোর্স আমার হয়তো আমি রান করতে পারি ভবিষ্যতে, ঠিক আছে? আইসিটি তো আর বইটা আসবে না। হ্যাঁ, এই জন্য আইসিটিটা আপাতত করছি না, বাট আমার ব্যাচ আসবে ভেরি সুন। আচ্ছা, আমি একটু কেমিস্ট্রিতে চলে যাই। ফিজিক্সের সেকেন্ড উইকটাও আমি করাই দেবো, আমি নিজে করাই দেবো, কোনো সমস্যা নেই। একটু ধৈর্য ধরো, সময় দাও আমাকে, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি একটু কেমিস্ট্রিতে ঘুরে আসি। কেমিস্ট্রির তোমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা একটু দেখে আসি। আচ্ছা, এই হচ্ছে তোমাদের কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে বলা হচ্ছে এখনই আসবে। হ্যাঁ, খুব শীঘ্রই লঞ্চ হবে, কারণ তোমাদের তো জাস্ট 3টা অ্যাসাইনমেন্ট দিতে হয় না। ফিজিক্স 3 সাবজেক্টের মেবি অ্যাসাইনমেন্ট দিতে হবে, বা পরীক্ষা হলে 3 সাবজেক্টে হবে, এর বেশি তো হবে না। তো আমি চাচ্ছি এখন থেকেই শুরু করতে এইচএসসির কোর্সটা, বাট দেখা যাক। এখন আমরা আগে মানে আমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করি। হ্যাঁ, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এখন আপাতত। সরি, প্রথমত বলা হচ্ছে এখানে দেখো, আমাদের প্রতীকের পাশে উল্লেখিত ভর সংখ্যা বিশিষ্ট মৌলের নিউট্রন সংখ্যা, বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তি স্তর, ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সংশ্লিষ্ট একটি প্রতিবেদন দিতে হবে। একটা প্রতিবেদন বানাই দিতে হবে তোমাকে, প্রতিবেদন বানাইতে বলছে। এবং সেটা কিভাবে বানাবা, এখানে কোন কোন মৌল লাগবে, সোডিয়াম, পটাশিয়াম, আমাদের ফসফরাস, পটাশিয়াম আর হচ্ছে কপার, এই 4টা মৌলকে দিয়ে তোমাকে বলতে হবে। আমরা দেখি কি কি বলা হয়েছে। প্রথমে ক নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে নিউট্রন সংখ্যা হিসাব করো।
তার মানে 4টা মৌলে নিউট্রন সংখ্যা হিসাব করা, এটা তো একদমই সহজ। তোমরা সবাই 4টা মৌলে নিউট্রন সংখ্যা বের করতে পারবা, ঠিক না? জাস্ট আমরা জানি যে সোডিয়ামের এখানে কি আছে, 11 মানে কত? সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ভর সংখ্যা 23। 23 মানে কি? তাহলে আমরা জানি যে আমাদের নিউট্রন সংখ্যা সমান সমান ফর্মুলাটা কি বলতো? তোমরা সবাই জানো যে নিউট্রন সংখ্যা সমান সমান পারমাণবিক ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, ঠিক না? পারমাণবিক ভর সংখ্যা, না ভর সংখ্যা মাইনাস কি প্রোটন সংখ্যা, না? বা এটা সিম্পলি এভাবে না দিয়ে জাস্ট তুমি ডিরেক্ট বলে দিতে পারো যে নিউট্রন সোডিয়ামের নিউট্রন সংখ্যা, একদম সহজ। সোডিয়ামের নিউট্রন সংখ্যা 11 এবং এটা ভর দেওয়া আছে 23। তাহলে আমরা বলতে পারি যে 23 মাইনাস 11 সমান সমান কত? 12। এটা হচ্ছে আমার সোডিয়ামের নিউট্রন সংখ্যা। কারণ আমরা কি করছি, পুরো টোটাল যে সংখ্যা ছিল সেখান থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিয়ে দাও, 23 মানে কি বলতো? 23 মানে এখানে আমাদের প্রোটন এবং নিউট্রন দুইটা আছে। আর 11 মানে কি? 11 মানে হচ্ছে এখানে প্রোটন সংখ্যা। 11কে বলা হয় প্রোটন সংখ্যা। 11 হচ্ছে আমার সেই প্রোটন সংখ্যা, নাম্বার অফ প্রোটনস। আর 23টা কি? এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। ঠিক না? আমরা জানি যে আমাদের এই মৌলের মধ্যে যেটা দেয়া থাকে 23, এটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা, যেটা নিউক্লিয়াসের ভেতরে থাকে। আর 11 হচ্ছে প্রোটন সংখ্যা। আমরা জানি যে যে কোনো মৌল যেটা নিরপেক্ষ, সেখানে যতগুলো প্রোটন থাকে তার বাইরে, নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন থাকে তার বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকতে হয়, নাহলে তো সে তড়িৎ নিরপেক্ষ হবে না। তাহলে ভেতরে যেহেতু আমাদের 11টা প্রোটন রয়েছে, তাহলে আমার বাইরে অবশ্যই এমনভাবে ইলেকট্রন আছে যাতে 11টা ইলেকট্রন থাকবে, যাতে আমার এটা তড়িৎ নিরপেক্ষ হয়ে যায়, কারণ ভেতরে 11টা প্রোটন আছে। তাহলে আমরা যদি টোটাল এই 23 থেকে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা থেকে আমি যদি প্রোটন সংখ্যা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি নিউট্রন সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে? তোমরা আশা করি পারবা, সবাই পারবা, এটা একদমই সহজ। পটাশিয়ামের ভর সংখ্যা 40 দেওয়া আছে, যা দেওয়া আছে তাই, এখানে যা দেওয়া আছে আমাদের হুবহু ওটা ব্যবহার করতে হবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তারপর ফসফরাস হচ্ছে এখানে 15 দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 31 মাইনাস 15 ইকুয়ালস টু কত? 16টা নিউট্রন। আর পটাশিয়াম দেওয়া আছে 19। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা বলতে পারবো 40 মাইনাস 19, তার মানে এখানে কত? 21টা নিউট্রন। এবং কপার 29টা প্রোটন আছে। তাহলে আমরা 63 থেকে 29 বিয়োগ করলে যত আসে ততগুলো আমাদের 63 থেকে আমরা 29 বিয়োগ করব। সো দ্যাট ব্রিংস আস 34। এখানে আমরা মার্কস যদি একটু ডিস্ট্রিবিউশনটা দেখি, হ্যাঁ, তোমরা অনেকে বলতেছো ভাইয়া আমি মানে কোনটাতে কত নাম্বার দিব বা কিভাবে মার্কস, আমি কি ফুল পাবো কিনা নাকি আমি হাফ মার্কস পাবো, এটা বুঝবা কীভাবে জানো? এই যে এখান থেকে বুঝবা, দেখো এখান থেকে বুঝে দেবা। এই যে নিউট্রন সংখ্যা হিসাব করতে বলছে, এখানে লেখা আছে দেখো, যদি একটা মৌলের করো তাহলে তুমি 1 পাবা, যদি 2টা মৌলের করতে পারো তুমি 2 মার্কস পাবা, 3টা মৌলের করতে পারলে তুমি 3 মার্কস পাবা, আর 4টা মৌলের তুমি যদি নিউট্রন সংখ্যা হিসাব করতে পারো তুমি 4 মার্কস পাবা। এগুলো হচ্ছে মার্কসের পরিমাণ, হ্যাঁ। এবং নিচে দেওয়া আছে মানে কোন কাজ করলে তুমি কি কি পাবা। তুমি সবসময় এখানে খেয়াল করো, প্রতিটা পয়েন্ট খেয়াল করবে যে তুমি এটা করছো কিনা, এটা করছো কিনা, এটা করছো কিনা, এটা করছো কিনা। যদি প্রত্যেকটা ঘর কমপ্লিট করতে পারো তুমি 4-এ 4 মার্কস পাবা। বা দেখা গেল তুমি যে এই 3টা করতে পারছো, তাহলে তোমাকে দিবে হচ্ছে 3 মার্কস। ঠিক আছে? তুমি হয়তো শুধু এটা আর এটা করছো, তাহলে তোমাকে দিবে শুধু 2 মার্কস। তার মানে এই ছকগুলো তুমি যদি 4টাই কমপ্লিট করতে পারো তুমি 4-এ 4 পাবা, 3টা করলে 3, 2টা করলে 2 মার্কস পাবা, আর একটা করলে তুমি 1 মার্কস পাবা। এখানেই তোমার নাম্বারের ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। ফাইন। আমি আজকে সময় পেলে অবশ্যই ফিজিক্সের সেকেন্ড অধ্যায় মানে উইকেটটাও করাই দেব, একটু ধৈর্য ধরো। এখন আমরা দেখে আসি আমাদের ক নাম্বার তো হয়ে গেল নিউট্রন সংখ্যা হিসাব করা। এবং একটু মানে অনেকে চিন্তা করবা যে ভাই এত সুন্দর করে লিখতে হবে কিনা, গুছিয়ে লিখতে হবে কিনা। সৌন্দর্য অবশ্যই তোমার মেইন একটা কনসার্ন, হ্যাঁ, সুন্দর হতে হবে, তোমাকে অবশ্যই সুন্দর হতে হবে। এবং অবশ্যই তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন কালার পেন ইউজ করে তোমারটা দেখতে সুন্দর হচ্ছে কিনা,
দেখতে কেমন লাগতেছে? আচ্ছা, আমার কি এখনো লাইভ আছি? ওয়েল, লাইভটা সামহাও হয়তো কেটে গেছে। আমরা আবার রিকানেক্ট হওয়ার চেষ্টা করছি। একটু ওয়েট করতে হবে।